বলে ওনাদের মতো হাসতে লাগলো রায়ান। এদিকে তার কথা শুনে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে উঠল শুভ্রা। বাঁধন বাঁধা অবস্থায় সে হাত পা ছুড়ে ছটফট করতে লাগলো। ইহানের কাছে ছুটে যেতে চাইলো। ইহানের অবস্থাও তাই। রাদু সব প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। এদিকে শুভ্রা হুঙ্কার ছেড়ে বলে উঠল, তুমি একটা সাইকো রায়ান। তোমার মানসিক অবস্থা পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছে। সেই সাথে একটা অমানুষে পরিণত হয়েছে তুমি। এদিকে ইয়ান রায়ানের নিকট অনুনয় করে অসহায় কণ্ঠে বলে উঠল, তুমি আমাকে মেরে ফেলো প্লিজ, তবু আমার স্ত্রীকে বাঁচতে দাও। ওর গর্ভে আমার অনাগত সন্তান রয়েছে। ওদেরকে তুমি প্লিজ ছেড়ে দাও। রাধা ঈশাকেও ছেড়ে দাও। রাধু ঈশাও রায়ানের নিকট অনেক অনুনয় করতে লাগলো। অথচ কারো অনুনয় বিনয় যেন রায়ানকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারল না। সে উন্মাদের মতো পৈশাচিক অট্টহাসি দিয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ হাসি থামিয়ে মুখভঙ্গি গম্ভীর কঠিন করে রাধু ঈশার দিকে তাকে বলে উঠল, তোদেরকে কিডন্যাপ করে নিয়ে আসার কারণ কি জানিস? সিলেটের জাফলংয়ে যে স্মাগলারদের তোরা দেখেছিলি এবং যাদের বিরুদ্ধে থানায় মামলা করেছিলি, তাদের লিডার আর কেউ নয়, স্বয়ং আমি। বাংলাদেশে আসার পর থেকেই এতগুলো দিন যাবৎ এসব অপকর্ম চালিয়ে যাচ্ছি আমি। ইতালিতে আমার বড় একটা গ্যাং ছিল, কেউ কোনোদিন কিছু জানতে পারেনি। অথচ তুই আর ঈশা সেই দিন সব কিছু দেখে নিয়ে থানায় জিডি করে আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিলি। পুলিশ তদন্ত করতে আমার কাছে আসতে খুব বেশি দেরি করবে না। তাই তোদের খুব দ্রুতই খতম করে এই দেশ ছেড়ে পালাবো আমি। সেই সাথে ওই স্রোত আর আরশিকেও খতম করব। কথাগুলো বলে চোখ মুখ প্রচন্ড কঠিন করে তাকিয়ে রইল রায়ান। রাধু ঈশা প্রচন্ড বিস্মিত হয়ে রায়ানের মুখপানে তাকিয়ে রইল। যেন এমনটা হবে তারা কখনো কল্পনা করতে পারেনি। ইহান ও শুভ্রা হতবাক হয়ে গিয়েছে। শুভ্রা তবু নিজেকে ধাতস্থ করে একটা শক্ত ঢোক গেলে ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো, সে তার এরিস ভাইয়ের সাথে তোমার কিসের শত্রুতা? তারা কি করেছে তোমার? রায়ান হিংস্র কণ্ঠে বলতে লাগলো, এই স্রোতের প্রেমে পাগল হয়ে গিয়ে আমার ভাইটা নিজের জীবন দিয়েছে। তোর মতো কারো স্রোতও আমার ভাইয়ের মূল্য দেয়নি। আমার ভাই যেহেতু এই দুনিয়াতে নেই, তাহলে ওকে এই দুনিয়াতে রেখে কি করব আমি? ওকেও আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিব, সেই সাথে ওর পেয়ারের স্বামীকে উপরে পাঠিয়ে দেব। কথাগুলো বলে চোখ মুখ প্রচন্ড শক্ত করে নিল রায়ান। সেই সাথে উন্মাদের মতো প্রচন্ড জোরে জোরে হাসতে লাগলো। শুভ্রা বুঝতে পারলো রায়ান এই মুহূর্তে সুস্থ স্বাভাবিক অবস্থায় নেই। তার মানসিক অবস্থার বিকৃতি ঘটেছে, তাও খুব বাজেভাবে। হয়তো এটা বহু আগে সংঘটিত হয়েছে, অথচ তারা কেউ কখনো বুঝতে পারেনি। এদিকে ড্রাগের প্রভাবে সকলে অচেতন হয়ে পড়তে লাগলো। শরীর ঝিমিয়ে আসতে লাগলো, দৃষ্টিতে ঝাপসা ভাব আসতে লাগলো। সকালে যখন প্রায় নিস্তেজ হয়ে উঠেছে, ঠিক তখনই বাইরের প্রচণ্ড এক গোলাগুলির আওয়াজ শুনতে পেল সবাই। চমকে উঠে কান খাড়া করে শুনল সকলে। রায়ের এক প্রকার লাফিয়ে উঠে দ্রুত কদমে বাইরে বেরিয়ে গেল। তাকে অনুসরণ করলো তার কয়েকজন গার্ড। ওদিকে গোলাগুলির আওয়াজ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। কক্সবাজারে প্রত্যন্ত অঞ্চলের একটি গোপন আন্ডারগ্রাউন্ডে আনা হয়েছিল ইহানদের সবাইকে, যেটা চারপাশ অগণিত গার্ড ও সুরক্ষা কবচ দিয়ে আবৃত। তবুও সেটা ভেদ করে যাদের আগমন ঘটছে তারা যে নেহাতি দুঃসাহসী সেটা বুঝতে বেগপতি হলো না রায়ানের। দলবল সহ বাইরে আসা মাত্রই অসংখ্য কালো পোশাক ও অস্ত্রধারী গার্ডসদের সম্মুখে নিজের গার্ডদের নতজানু হয়ে মৃত্যুবরণ করতে দেখতে হলো সে। কেউ বা অর্ধনমিত হয়ে পড়ে আছে, আবার কেউ বা জীবিত যারা আছে তারা প্রাণপণে লড়ে যাচ্ছে, কেউ বা পলায়ন করছে। রায়ান নিজেও যখন অস্ত্র নিয়ে প্রতিরোধ করতে যাবে, ঠিক তখনই সামনে থেকে আসা এক সুচ্চ দাম্ভিক ও কঠোর ব্যক্তিত্বের সুদর্শন পুরুষকে দেখে রীতিমতো থমকে গেল সে। দীপ্ত পায়ে দুই হাতে দুই শটগান হাতে এদিকেই এগিয়ে আসছে সে। তার পেছন পেছন আরো অসংখ্য কালো পোশাকধারী গার্ড এগিয়ে আসছে। ব্যক্তিটির চোখ মুখ জুড়ে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণতা, হায়নার ন্যায় হিংস্রতা বিদ্যমান। এটা দৃষ্টিগোচর হতেই হাতের বন্দুক নিজের অজান্তে নিচে নেমে এলো রায়ানের। শরীর অজান্তেই কেমন অবশ হতে লাগলো। এদিকে এরিস অত্যন্ত তেজদীপ্ত ভঙ্গিতে রায়ানের পেছনে দাঁড়ানো সকল গার্ডসকে মুহূর্তের মাঝে ধরাশয়ী করে ফেলল।
তবে যখনই রায়ানের সম্বিত ফিরে এলো সেই মুহূর্তে প্রতিরোধ করতে হাতের গান ওঠালো, কিন্তু তার সুযোগটুকু পর্যন্ত সে পেল না। বিদ্যুৎ গতিতে তার নিকট ছুটে এসে এরিস নিজের চিরাচরিত 2 সাইডেড সোর্ডটা বের করে মুহূর্তের মাঝে রায়ানকে নিজের পেশিবহুল 2 হাত দ্বারা আষ্টে পৃষ্ঠে বন্দি করে ফেলে তার গলায় সেটি চেপে ধরল। এমনভাবে সোর্ডসটি ধরল যাতে পুরোপুরি গলায় ডেবে না যায়। আবার সে প্রচণ্ড ব্যথাও পায়, যার ফলে রায়ানের গলার অগ্রভাগের চামড়া ও মাংস কিছুটা ছিলে গিয়ে রক্তপাত হতে লাগলো। এরিস রায়ানকে সেভাবে চোখে ধরে তার কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত ফিসফিস অথচ হিংস্র কণ্ঠে বলতে লাগলো, Your game is over, bloody bitch. It's my turn now. কথাগুলো বলে রায়ানকে এক ধাক্কায় নিজের গাড়ির দিকে ছুঁড়ে ফেলে দিল এরিস। তৎক্ষণাৎ সেখানে কালো BMW গাড়িতে এসে উপস্থিত হলো শ্বেতা, ফারহান ও ভ্যালেরিয়া। ততক্ষণে রায়ানও তার সমস্ত লোককে পাকড়াও করে ফেলেছে। এরিসের গার্ডরা এবং সমস্ত আন্ডারগ্রাউন্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, তাই এই মুহূর্তে তারা বলতে গেলে সম্পূর্ণ বিপদমুক্ত। শ্বেতা গাড়ি থেকে নেমে দ্রুত ছুটে গেল এরিসের নিকট। তার উদ্ভ্রান্ত চোখের দৃষ্টি বুঝতে এরিসের মোটেও দেরি হলো না। সে শ্বেতার হাত শক্ত করে চেপে ধরে নিয়ে চলল আন্ডারগ্রাউন্ডের ভেতরে। তাদের পিছু পিছু ছুটে চলল ফারহান ও ভ্যালেরিয়া। শুভ্রা, ইহান, রাত ও ঈশা প্রত্যেকটা টালমাটাল অবস্থায় উদ্ধার করা গেলেও ড্রাগসের প্রভাবে তারা এই মুহূর্তে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছে। সেই সাথে সময় মতো ট্রিটমেন্ট না দিলে এই ড্রাগস তাদের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। তাই এরিস আর দেরি না করে তাদেরকে মুহূর্তের ব্যবধানে কক্সবাজারের সবচেয়ে বেস্ট হসপিটালে অ্যাডমিট করানোর উদ্দেশ্যে ফারহানকে নিয়ে যাওয়ার আদেশ দিল, আর রায়ানকে প্রমাণসহ পুলিশের হাতে হস্তান্তরিত করা হলো। যদিও এরিসের ইচ্ছে ছিল তাকে নিজ হাতে অবর্ণনীয় শাস্তি দেওয়ার, কিন্তু পুলিশ যেহেতু তাদের সাথে কোঅপারেট করেছিল তাই সেও তাদেরকে নিরাশ করেনি। এদিকে হসপিটালে যাওয়ার পথে হঠাৎ এরিসের ফোনে একটা ইমার্জেন্সি কল চলে আসে, যেটা স্বয়ং ইটালি থেকে এসেছিল এবং তার মাফিয়া সাম্রাজ্য সহ সকলের অস্তিত্ব রক্ষার একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। এরিস এবং ফারহানের অনুপস্থিতি ইতালিতে এরিসের সকল শত্রুরা সম্মিলিত হয়ে তার এতদিনের বড় বিশাল রাজত্ব দখল করতে ছুটে এসেছে, যেটা এরিস কিছুতেই হতে দিতে পারে না। তবে শুধু সেটুকুতেই সীমাবদ্ধ থাকবে না তারা। একবার এরিসের পর্যায়ের ক্ষমতা পেয়ে গেলে তারা এরিস ও তার গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেবে। তার আগে এরিসকে শক্ত হাতে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। হসপিটালের করিডোরে এই মুহূর্তে অবস্থান করছে অসংখ্য মানুষ। রিজওয়ানা খান, অনুপমা, শেহরিন, শ্বেতাদের সম্পূর্ণ পরিবার এবং ফারহান ও ভ্যালেরিয়া সকলে এখানে উপস্থিত। বিগত ঘটনা সম্পর্কে তারা সবটাই জানতে পেরেছে। এদিকে ছেলের এমন কুকীর্তির কথা শুনে লজ্জায় মাজহারুল আজহার আর কারো সম্মুখে আসার সাহস পাননি। তিনি কোথায় চলে গিয়েছেন সেটা সম্পর্কে কেউ জানে না। এই মুহূর্তে কেউ জানার প্রয়োজন বোধ করছে না, কারণ সকলে ইহান, শুভ্রা, রাত ও ঈশার পরিস্থিতি নিয়ে ভীষণ চিন্তিত। সকলের চোখে মুখে এই মুহূর্তে অশ্রু উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকক্ষণ যাবৎ ইহানদের ট্রিটমেন্টের পর ডাক্তার তাদের সামনে এসে যখন জানলো যে তারা এই মুহূর্তে সেফ জোনে রয়েছে, তখন সকলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চেহারার সজীবতা ও হাসি ফিরে এলো সকলে। তবে হঠাৎ করে সেখানে এরিস ও শ্বেতার অনুপস্থিতি সকলের নজর কাড়ল। সকলে তাদের খোঁজ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সবচেয়ে বেশি অবাক হলো ফারহান, কারণ গাড়িতে আসার সময় এরিস ও শ্বেতা তার পাশেই ছিল। হঠাৎ কি একটা প্রয়োজনে বলে সে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার পিছু পিছু শ্বেতাও বেরিয়ে গিয়েছিল। তবে তারা দুজন দ্রুত ফিরে আসবে বলে জানাতেই সে আর বিষয়টি নিয়ে কেউ ঘাটেনি। এরপর আর তাদের চোখের সম্মুখে আর দেখতেই পায়নি সে। ব্যাপারটা এই মুহূর্তে তাকে সহ পরিবারের সকলকে ভীষণ ভাবাচ্ছে। এদিকে পরিবারের সকলে যখন এরিস ও শ্বেতাকে না পেয়ে রীতিমতো হাহাকার করছে, ঠিক সেই মুহূর্তে ফারহানের ফোনে একটা মেসেজ এলো। এরিসের সুদীর্ঘ এক মেসেজ। ফারহান, আমি অনির্দিষ্টকালের জন্য ইটালি ফিরে যাচ্ছি। সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা মিশন রয়েছে আমার জীবনের শেষ মিশনে বলতে পারো। বাঁচানোর এক মিশন, কারণ সেখানে মৃত্যু হয়ে গেলে আর কখনো করে মিশনে যাওয়ার সুযোগ পাবো না। আর যদি বেঁচে ফিরে তাহলে কোনোদিন মাফিয়া সাম্রাজ্যের আর কোনো মিশনে নিজেকে জড়াবো না। ক্ষমতা আমার ঠিক সেই আগের মতোই থাকবে। সবকিছু দাম্ভিকতার সাথে পরিচালনা করব। শুধু মাফিয়া সাম্রাজ্যের কোনো ধরনের কার্যক্রমে নিজেকে কখনো জড়াবো না। ঠিক যেমনটা শো পিসের মতো। ক্ষমতা সৌন্দর্য থাকবে, কিন্তু প্রয়োজন ছাড়া সেটা প্রকাশ করব না। আর বেঁচে গেলে আমি আমার এডিশনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। জানো ফারহান, খুব লুকিয়ে চুরিয়ে প্রাইভেট জেটের সাহায্যে ইটালি পালিয়ে যেতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার সহসঙ্গী আমার এডিকশন ঠিকই টের পেয়ে গেল। কোনোভাবেই আমাকে একা যেতে দিল না। আমি কত করে তাকে বোঝালাম, অত্যন্ত রূঢ় আচরণ করলাম, অথচ সে কিছুতেই আমার পিছু ছাড়ল না।
শেষে কি করলে জানো? আমার প্রিয় সোর্টটা নিয়ে নিজের গলায় চেপে ধরে স্বয়ং আমাকে আত্মহত্যা দেওয়ার ভয় দেখালো। আমি যদি তাকে এখানে ফেলে চলে যাই, সে নাকি আত্মহত্যা করবে। জীবনের প্রথমবারের মতো আমি কোনো কিছুতে ভয় পেলাম না। নিজের জন্য নয়, আমার প্রাণের জন্য। আমার প্রাণটা হচ্ছে আমার অ্যাডিকশন। যদি মরেও যাই, হয়তো তার কোলে মাথা রেখে মরতে পারবো। এই লোভে আমি তাকে আর ফেলে রেখে যেতে পারলাম না। প্রথমবারের মতো আমার কোনো মিশন আমি তোমাকে দিলাম না ফারহান, এর জন্য মন খারাপ করো না। তোমাকে দেশে রেখে গিয়েছে আমার প্রিয়জনদের খেয়াল রাখার জন্য। সেখানে তো কোনো শত্রুর অভাব নেই, তাই তাদের সকলে দেখাশোনার দায়িত্বটা তোমার। যদি বেঁচে ফিরি, আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের। সে পর্যন্ত সবাইকে সামনে রাখার দায়িত্ব তোমার আর ভ্যালেরিয়ার। আমি জানি তোমরা সেটা পারবে। আর যদি কখনো দেখা না হয়, তারপর আমার এবং শ্বেতার পরিবারকে নিয়ে ভালো থেকো তোমরা। ছোট ভাই আমার, ভালো থেকো। তোমার বড় ভাই অ্যারিশ। এতক্ষণ যাবৎ মেসেজটা পড়তে পড়তে চোখে অশ্রু জমা হচ্ছিল ফারহানের। শেষ লাইনটা পড়ার পর তার চোখ থেকে অজান্তে টুক করে 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। মুখে না বললেও সে এরিশকে সবসময় নিজের বড় ভাই হিসেবে মেনে এসেছে, কিন্তু কঠোরতা ও দৃঢ়তার আড়ালে এরিশ যে তাকে সবসময় ছোট ভাইয়ের নজরে দেখত, সেটা হয়তো সে কখনো জানতেও পারেনি। আর যখন সেটা জানতে পারলো এবং মানুষটা তার সহধর্মিণী কে নিয়ে তাদের থেকে এতটা দূরে চলে গেল, তখন না চাইতেও বুক ফেটে কান্না আসতে চাইলো ফারহানের। কিন্তু তবুও বহু কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণ করলো সে। এরই যে মস্ত বড় দায়িত্ব তার কাঁধে তুলে দিয়ে গেছে, গোটা পরিবারকে সামলাতে হবে তাকে ভেঙে পড়লে তো চলবে না। হঠাৎ কাঁধে কারো স্পর্শ টের পেতেই সামনে ফিরে তাকালো ফারহান। ভ্যালেরিয়া উদ্বিগ্ন চিত্তে তার দিকে তাকিয়ে রয়েছে। ফারহান রক্তিম ও অশ্রুসিক্ত চোখে তার দিকে কয়েক পলক তাকিয়ে থেকে আচমকা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আবারও 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ভ্যালেরিয়ার কাঁধে। ভ্যালেরিয়া ফারহানের কিছু একটা হয়েছে বুঝতে পেরেও সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করলো না। সময় ও সুযোগ বুঝে পরবর্তীতে ঠিকই জিজ্ঞেস করে নেবে বলে ঠিক করলো। সেই সাথে ফারহানের কাঁধে আলতো চাপড় দিয়ে লাগলো, যেন ভরসার আশ্বাস দিচ্ছে তাকে। ওদিকে এরিশ ও শ্বেতার খোঁজ না পেয়ে তাদের পরিবারের সকলে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। তাদের একটাই ভয়, আবারও এরিশ ও শ্বেতা তাদের কাছ থেকে হারিয়ে যাবে না তো। সময়ের পরিক্রমায় ধীরে ধীরে কেটে গেছে 4টা বছর। কোথা থেকে যে নিঃশব্দে মুহূর্তগুলো কেটে যায় সেটা যেন টেরই পাওয়া যায় না। সেই সাথে জীবনের অজস্র স্মৃতিময় মুহূর্তগুলো সেই সময়ের অতল গর্ভে বিলীন হয়ে যায়, যা আর কখনোই ফিরে আনা যায় না। এরিশ ও শ্বেতা আজও বাংলাদেশ ফেরেনি, এমনকি ইতালিতেও তাদের কোনো খোঁজ খবর নেই। ফারহান অনেক চেষ্টা করেছে ইতালি সহ আরও অসংখ্য দেশগুলোতে খুঁজে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে সে। পরিবারের লোকজন চাতক পাখির ন্যায় তাদের প্রতীক্ষায় এখনও বসে রয়েছে। এই বুঝি প্রথমবারের মতো আবারও তারা ফিরে আসবে, কিন্তু তারা আর কখনোই ফিরে আসেনি। আদৌ ফিরে আসবে কিনা সেটা সম্পর্কেও কেউ জানে না। তবুও নীরবে নিভৃতে অপেক্ষা করে যায় সবাই। এই চলে গেলেও তার মাফিয়া সাম্রাজ্যের মর্যাদা এখনও অক্ষুণ্ণ রয়েছে। সব ধরনের মাফিয়া কার্যক্রম থেকে অব্যাহতি নিলেও কেউ তার সাম্রাজ্য দখল করতে পারেনি। তার সাম্রাজ্য যেন এক রাজকীয় সিংহাসন, যেখানে সম্রাট না থাকলেও কেউ তার সিংহাসনে বসার সাহস পায় না। ফারহান এরিশের বিশ্বস্ত বাহিনীর সহকারে এখনও ইটালিতে তার সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। এটা আমৃত্যু তার কর্তব্য সমূহের মধ্যে অন্যতম। আর সে এখনও মনে করে তার বস হয়তো একদিন ঠিকই তাদের মাঝে ফিরে আসবে। এই আশাতেই সে এখনও বেঁচে আছে। শুভ্র ইহানে 2 যমজ ছেলে হয়েছে। ফারহান ও ভ্যালেরিয়ার একটি মেয়ে হয়েছে। ঈশা ও রাদেরও একটি মেয়ে। তারা তাদের পরিবার নিয়ে আপাতত দৃষ্টিতে সুখে থাকলেও তাদের মাঝে একটা প্রগাঢ় শূন্যতা বিরাজমান। আহাদ আলম, শারমিন বেগম, অনুপমা শেহরিন, আমিনুল আলম, সালিহা বেগম, তরিকুল হায়দার, মাইমুনা হায়দার সকলেই এখনও বেঁচে থাকলেও এরিশ ও শ্বেতার শূন্যতা তাদেরকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায়। রিজওয়ানা খান 1.5 বছর আগে মৃত্যুবরণ করেছে। অনুপমা শেহরিন এরিশ ও শ্বেতা নিখোঁজের পর থেকে আর শ্বেতাদের বাড়ি ছেড়ে যাননি। খান মেনশনে একাকী থাকতে তার ভীষণ কষ্ট লাগে। অন্তত এই মানুষগুলোর সঙ্গে থাকলে তার কষ্ট কিছুটা হলেও আড়ালে ঢাকা পড়ে যায়। মাঝারুল আজহার ছেলের অন্যায় কাজ দেখে সেদিনের পর থেকে আর কারো চোখের সামনে আসেনি। এখন সে কোথায়, তার কী অবস্থা কেউ জানে না। রায়ানের অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এখনও পর্যন্ত সে জেলে থেকে তার শাস্তি ভোগ করছে।
শুভ্রা, ভ্যালেরিয়া ও ঈশা রান্নাঘরে একত্রে কাজ করছিল। এরিস ও শ্বেতা চলে যাওয়ার পর থেকে ফারহান ও ভ্যালেরিয়া আর ইটালিতে ফিরে যায়নি, বাংলাদেশেই থেকে গিয়েছে তারা। সেই সাথে বাংলা ভাষাও ভালোভাবে রপ্ত করেছে তারা দুজন। তাছাড়া এরিস শেষবারের মতো ফারহানকে তার পরিবারকে আগলে রাখতে নির্দেশ দিয়েছিল। সে দায়িত্ব ফারহান আজও পালন করে যাচ্ছে। ইটালি থেকে সবেমাত্র ফিরেছে ফারহান। সেখানে এরিসের কোম্পানির সকল কিছু ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তার উপর। কিন্তু সে যে আজকে বাংলাদেশ ফিরবে এটা সম্পর্কে কাউকে জানায়নি। মূলত ভ্যালেরিয়া সহ সকলকে সারপ্রাইজ দিতে চেয়েছিল সে। রান্নাঘরে পাশ দিয়ে যাওয়ার সময় একবার সেদিকে উকি দিল ফারহান। দেখতে পেল তার অর্ধাঙ্গিনী বাঘী দুই রমণীর সঙ্গে সঙ্গে পাক্কা গৃহিণীদের মতো রান্না করছে। বিদেশিনী ভ্যালেরিয়া গায়ে সাদা সালোয়ার কামিজ পরিহিত, চুলগুলো মাথার গোড়ায় খোপা করে বাঁধা, যা তাকে এক অদ্ভুত সৌন্দর্য দান করেছে। ফারহান বিমুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে রইল। ফারহান কিচেনের দরজার সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে একটা শীষ বাজালো। পরিচিত প্রিয় শীষের আওয়াজ শুনে মুহূর্তের মাঝে ভ্যালেরিয়া থমকে গেল। তড়িৎ রেগে পেছন ফিরে তাকাতে ফারহানকে দেখে তার চোখে মুখে তীব্র এক আনন্দের ঝিলিক ফুটে উঠল। শুভ্রা ও ঈশা তার দিকে তাকালো। এদিকে ভ্যালেরিয়া সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে ছুটে গিয়ে ফারহানকে জড়িয়ে ধরল। শুভ্রা ও ঈশা মুচকি হেসে নিজেদের দৃষ্টি ফিরিয়ে নিল। ফারহান ভ্যালেরিয়াকে নিয়ে করিডোরের দিকে এগিয়ে গেল। তুমি যে আজকে আসবে আমাকে বলনি কেন? ফারহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল ভ্যালেরিয়া। এখনও ফারহান ভ্যালেরিয়াকে জাপটে জড়িয়ে ধরে রেখেছে। ফারহান ভ্যালেরিয়ার নাক টিপে দিয়ে আর্দ্র কণ্ঠে বলল, আগে থেকে বলে দিলে তোমার মুখে এই উচ্ছ্বাসটা তো আমি দেখতে পারতাম না সেনোরিটা। ভ্যালেরিয়া গাল ফুলিয়ে বলল, তা ইতালি থেকে বউয়ের জন্য কি গিফট নিয়ে এসেছো শুনি? ফারহান কিছুটা ভেবে দমকা হেসে বলল, এক বুক ভালোবাসা নিয়ে এসেছি। ফারহান ভেবেছিল ভ্যালেরিয়া হয়তো এত রাগ করবে, তার জন্য দামি গিফট আনেনি বলে। কিন্তু তার ধারণা উল্টো প্রমাণিত করে দিয়ে ভ্যালেরিয়া একগাল হেসে ফারহানের গালে চুমু খেয়ে মিষ্টি কণ্ঠে বলল, তোমার এক বুক ভালোবাসা আমি গ্রহণ করলাম স্বামী। আর তুমি যে আমার কাছে ফিরে এসেছো এটাই আমার সবচাইতে বড় গিফট। ফারহান মুচকি হেসে ভ্যালেরিয়ার কপালে একটু চুমু খেল। মাম্মা, পাপা, তোমরা কি করছো? হঠাৎ একটা রিনরিনে চিকন মেইলি কণ্ঠস্বর শুনে ফারহান ও ভ্যালেরিয়া তার দিকে থমকে গিয়ে তাকালো। তাদের একমাত্র আদরের ছোট্ট মেয়ের সোফিয়া। ফারহান মুচকি হেসে সোফিয়াকে কোলে তুলে নিয়ে তার গালে চুমু খেয়ে বলল, ছোট্ট সোফিয়াও ফারহানের গালে চুমু খেয়ে বলল, তোমার পাপা মাম্মাকে আদর করছিল, এই যেমন তোমাকে আদর করলাম। আমিও তোমাকে আদর করে দিলাম পাপা। ভ্যালেরিয়া মুচকি হেসে মেয়ের কপালে চুমু খেল। ফারহান দুজনকে একত্রে জড়িয়ে ধরল। আজ তাদের তিনজনের পরিবারকে সম্পূর্ণ দেখে তৃপ্তি অনুভব করলো ফারহান। এদিকে রাত ঈশাকে টেনে ঘরের মধ্যে নিয়ে আসলো। সবেমাত্র অফিস থেকে ফিরেছে সে। অফিসের ফর্মাল ড্রেস এখনও চেঞ্জ করেনি সে। তার মধ্যে ঈশাকে এভাবে টানতে টানতে নিয়ে আসার কারণ সে খুঁজে পেল না। ঈশা রাতের দিকে প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, সবাই সামনে থেকে আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? সবাই দেখলে ভাববে বলে তো। রাত ঈশাকে একটানে নিজের দিকে টেনে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, যার যা ইচ্ছে ভাবুক, আমি আমার বউকে টেনে নিয়ে এসেছি, তাতে কার কি? ঈশা রাদের শার্টের কলার টেনে ধরে বাঁকা হেসে বলল, মিস্টার রাজ আহমদ, ফিকল ব্যাংক গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান, আপনি কি জানেন আপনি দিন দিন একটা বউ পাগল হয়ে যাচ্ছেন? রাত ঈশার কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলল, হ্যাঁ, সে তো আমি কবে থেকে বউ পাগল ছিলাম। আমার বউই সেটা বুঝতে লেট করে ফেলছে, তাতে আমার দোষ কি? বলে ঈশার ঠোঁট টুপ করে একটা চুমু খেয়ে নিল রাত। ঈশা প্রথমে থম মেরে গেল, পর মুহূর্তেই হেসে ফেলল। সেও ফিরতি চুমু দিতে ভুলল না। রাত এবার সিরিয়াস কণ্ঠে বলে উঠল, জানো ঈশা, আমার কোম্পানির এই মুহূর্তে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত, সেই সাথে এই বছর বেস্ট কোম্পানির অ্যাওয়ার্ডও অর্জন করেছে। সেই উপলক্ষে অফিসের একটা বড় পার্টি দিয়েছি আমি। আজকে রাতের মধ্যেই সেই পার্টি অনুষ্ঠিত হবে। সেখানে সমস্ত এমপ্লয়িকে তাদের পার্টনার সহ ইনভিটেশন জানিয়েছি আমি। তাই আমি চাই অনুষ্ঠানের সকলের মধ্যমণি হয়ে আমরা যেন সকলের নজরে কেড়ে নেই। তুমি হবে সেই পার্টির বেস্ট কাপলের বেস্ট ওয়াইফ। তোমার ড্রেস, মেকআপ সব কিছুই অ্যারেঞ্জ করে রেখেছি আমি।
ঈশা সব কথা শুনে মুচকি হেসে বলল, ওকে মাই ডিয়ার হাজব্যান্ড, আর তোমাকে কিন্তু সকলের মধ্যে বেস্ট পার্টনার হতে হবে, যাদের সকলের স্বীকার করে নেয় ইউ আর দ্য বেস্ট কাপল ইভার। রাত মুচকি হেসে সম্মতি জানালো। তৎক্ষণাৎ রাদের নজরে পড়ল বিছানায় থাকা ঘুমন্ত অরিত্রার দিকে। তার ও ঈশার একমাত্র নয়নের মণি মেয়ে অরিত্রা। মেয়েটিকে দেখতেই বুকটা শীতল হয়ে গেল রাদের। বিছানার দিকে কিছুটা ঝুঁকে গিয়ে মেয়ের কপালে আলতো করে চুমু খেল রাত। তারপর আলগোছে তার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। সেটা দেখে মুচকি হাসলো ঈশা। পরিতৃপ্তি হলো তার অন্তর। রুমে বসে গিটার বাজিয়ে আনমনে গান গাইছিল ইহান। তার জনপ্রিয় ব্র্যান্ড সুইট বাটারফ্লাই ব্যান হয়ে গেছে 2 বছর আগেই। তবুও এখনও সেই ব্র্যান্ডের জনপ্রিয়তা সাউথ কোরিয়া সহ পুরো পৃথিবীতে বিদ্যমান। এখনও মানুষ তাদের এবং তাদের গানের জন্য পাগল। শুভ্রার ডেলিভারি হওয়ার 6 মাস পরে ইহান সম্পূর্ণ 2 বছরের জন্য সাউথ কোরিয়াতে চলে গিয়েছিল। তারপর 2 বছর আগে একেবারের জন্য বাংলাদেশে ফিরে এসেছে। তবে এখনও ব্র্যান্ডে সেই পুরনো মেম্বার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। মাঝে মাঝে সে সাউথ কোরিয়াতে চলে যায় অথবা তারাই বাংলাদেশে চলে আসে। এখন বাংলাদেশের জনপ্রিয় একটি সঙ্গীত কোম্পানির মেইন সিঙ্গার সে। শুভ্রা ধীরে ধীরে নিঃশব্দে রুমে প্রবেশ করে। ইহানের ঠিক পেছনে দাঁড়ালো। শুভ্রার উপস্থিতি টের পাওয়া মাত্র ইহান গিটার বাজানো ও গান গাওয়া থামিয়ে দেয়। শুভ্রা মোটেও অবাক হলো না, কারণ সে যতই চেষ্টায় থাকুক না কেন ইহান প্রতিবারই তাকে ধরে ফেলে। ইহান গিটার একপাশে ফেলে রেখে শুভ্রার দিকে তড়িৎ বেগে ঘুরে দাঁড়ালো। তারপর তানে এক টানে নিজে থেকে নিয়ে এসে বিছানায় ফেলে দিল। তারপর নিজে তার উপর উঠে বসলো। মুহূর্তেই শুভ্রার নিঃশ্বাস ঘন হয়ে আসলো। তারপর সে এক দৃষ্টিতে ইহানের চোখের দিকে তাকিয়ে থাকলো, যে চোখে এই মুহূর্তে মাদকতা ও শীতলতা বিরাজ করছে। কিছুক্ষণ নীরবতার পর ইহান শান্ত অথচ শীতল কণ্ঠে বলে উঠল, সারাক্ষণ পরিবারের সকলের সাথে ব্যস্ত থাকো, আমাকে দেওয়ার মতো কোনো সময় নেই তোমার। আমাকে এত অবহেলা করো কেন? 2টা বছর তোমাকে ছাড়া সাউথ কোরিয়াতে ছিলাম, এটার প্রতিশোধ নিচ্ছ? তোমাকে আমি কতটা মিস করেছি সেটা যদি তুমি জানতে। তাছাড়া তোমাকে তো কতবার আমার সাথে সেখানে নিয়ে যেতে চাইলাম, অথচ তুমি গেলে না। এটা কি আমার দোষ বলো? শুভ্রা ইহানের কথাগুলো শুনে হকচকিয়ে গেল। সে তো তার ভাঙা পরিবারটাকে আগলে রাখার জন্য তাদেরকে বেশি সময় দিত, অথচ ইহান তার এমন একটা মানে বের করবে সে ভাবতেও পারেনি। কিছুক্ষণ বাকরুদ্ধ থেকে একটা দীর্ঘশ্বাস পেলে শুভ্রা বলতে শুরু করলো, তুমি এমন একটা কথা কি করে বলতে পারলে ইহান, যে আমি তোমার উপর প্রতিশোধ নিচ্ছি? নিজের আত্মার সঙ্গে কেউ প্রতিশোধ নিতে পারে? টানা 2টা বছর তোমার আমাকে ছাড়া থাকতে কেমন কষ্ট হয়েছে, তেমনি আমারও ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু তবুও ওই অবস্থায় পরিবারটাকে ফেলে রেখে যেতে পারছিলাম না আমি। তুমিও বাধ্য হয়ে চলে গেলে, আর এখন যখন ফিরে এসেছো তখন এতগুলো দিন যাবত তোমার মনে হচ্ছে আমি তোমাকে অবহেলা করছি, কিন্তু এমন কিছুই নয় ইহান। আমি কেবল আমার ভাঙা ও শূন্য পরিবারটাকে জোড়া করে রাখতে চাচ্ছি। ইহান শুভ্রার ঠোঁটে পরপর অনেকগুলো চুমু খেলো। তারপর তার 2 হাত চেপে ধরে তার গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে আলতো কণ্ঠে বলল, অনেক দিয়েছো পরিবারকে সময়, এবার তোমার পুরোটা সময় আমাকে দিবে, আর তোমার পুরোটা অ্যাটেনশন আমার চাই সুইট বাটারফ্লাই। প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তুমি আমাকে দিবে আর আমি তোমাকে দিব। 2 বছর যাবৎ যত অপূর্ণতা ছিল সব সুদে আসলে শোধ তুলে নিব আমি। ভালোবাসার জন্য সর্বোচ্চ স্বার্থপর হতে আমি রাজি। ইহানের কথার মাঝখানে হঠাৎই বাইরে থেকে 2 জোড়া পায়ের ধুপধাপ আওয়াজ শুনে শুভ্রা ইহানকে দূরে ঠেলে দিল। ইহান হতভম্ব হয়ে বিছানায় বসতেই দেখতে পেল তাদের 4 বছরের 2 যমজ ছেলে জাওয়াদ ও জিশান দরজার সামনে দাঁড়িয়ে আছে। একজনের হাতে ছোট বাচ্চাদের ফুটবল ও অপরজনের হাতে ক্রিকেট ব্যাট ধরা রয়েছে। দুজনেই ড্যাব দৃষ্টিতে তাদের বাবা মায়ের দিকে তাকিয়ে রয়েছে। তারা দুজন বাইরে থেকে ইহানের সমস্ত কথাই শুনতে পেয়েছে, তবে কোনো কিছু দেখতে পারেনি, কারণ তারা রুমে প্রবেশ করার সাথে সাথেই শুভ্রা ইহানকে দূরে ঠেলে দিয়েছে। হঠাৎ করে জিশান কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, তোমরা যদি সমস্ত ভালোবাসা একে অপরকে দিয়ে দাও তাহলে আমাদের জন্য কি বরাদ্দ থাকবে আম্মু আব্বু? জাওয়াদও তাল মিলিয়ে বলে উঠল, দুজনের বয়স সবে মাত্র 4 বছর হলে কি হবে, এই বয়সে বেশ কথা বলতে শিখে গিয়েছে তারা, সেই সাথে বেশ চঞ্চল আর দুষ্ট প্রকৃতির। তারা যেন বয়সের থেকেও আরও দ্বিগুণ ম্যাচিওর আচরণ করে। এই যেমন এখন কিভাবে বড়দের মতো করে বাবা মায়ের সামনে কথা বলছে।
শুভ্রা ঠোঁট টিপে হেসে ছেলেদের কাছে এগিয়ে গিয়ে তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কে বলেছে তোরা আমাদের কেউ নস? তোরা হলি আমার মানিক আর রতন। তোদের গুরুত্ব আমার কাছে কোনো অংশেই কম নয়। আমার আদর ভালোবাসার সময় তোদের উপর উজাড় করে ঢেলে দিয়েছি, সব সময়, আর সেটা আজীবন করব। জিশান ও জাওয়াদ ইহানের দিকে ঘিরে ব্রু উঁচিয়ে একটা দুষ্ট হাসি দিল, যার অর্থ এই, দেখেছো আব্বু, আম্মু শুধু তোমাকে একা ভালোবাসে না, আমাদেরকেও ভালোবাসে। আর তুমি কেনা আম্মুর সমস্ত ভালোবাসা একাই নিয়ে যেতে চেয়েছিলে? ইহান তাদের দিকে চোখ পাখি তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস নিল। তারপর মনে মনে ভাবল যে আমার মতো একটা শান্ত ও নিরীহ মানুষের ঘরে এই দুটো বিচ্ছু কিভাবে জন্ম নিল। পরক্ষণে নিজের স্ত্রী সন্তানদের একত্রে দেখে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলল ইহান। তারপর নিজেও গিয়ে তাদেরকে জড়িয়ে ধরল। সমস্ত বাড়ি প্রকম্পিত হয়ে আছে একটা অনবদ্য শব্দের ধ্বনিতে। আহাদ আলেমদের বিয়ের ওপর আবারও সেই 4 বছর আগেকার মতো হেলিকপ্টারের ঘূর্ণন দেখা যাচ্ছে। সেদিনের মতো আবারও এলাকার সকলে উৎসুক দৃষ্টি মিলে সেদিকে তাকিয়ে রয়েছে। আহাদ আলেমদের পুরো পরিবার এক অসীম কৌতূহল প্রবল উত্তেজনায় বাগানের সামনে এসে দাঁড়িয়েছে, যেন তাদের বহুদিনের মনাকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। সত্যিই হলো তাই। সকলের বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের হৃদয়কে গভীর প্রশান্তি দান করে হেলিকপ্টার থেকে বেরিয়ে এলো এরিস ও শ্বেতা। তবে আজ তারা একা নয়, তাদের সাথে রয়েছে দুটো ছোট ছোট ছেলে মেয়ে, যারা দেখতে বাবা মায়ের মতোই অপরূপ সৌন্দর্যের অধিকারী। বাড়ির সকলে অশ্রুসিক্ত ছলছল দৃষ্টিতে ঊর্ধ্বপানে তাকিয়ে রইল। অনুপমা, শেহরিন, শারমিন বেগম, শুভ্রা তো শব্দ করে কেঁদেই ফেলল। বাকিদের দৃষ্টিও ভেজা। অপরদিকে গম্ভীর ও কঠিন চেহারার অধিকারী এরিসের চোখে মুখেও আবেগের ঘনঘটা দেখা গেল। শ্বেতার চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। আর ছোট ছোট ছেলে মেয়ে দুজন চোখ বড় বড় করে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে এরিস ও শ্বেতার ফুটফুটে সুন্দর যমজ দুটি ছেলে মেয়ে হয়েছে। মেয়েটার নাম মুমতাহিনা খান মান্তাসা এবং ছেলেটির নাম শাওনিল খান ইথান। দুটি ছেলে মেয়ে ভীষণ ডিসেন্ট আর ভদ্র, তবে বেশ মিশুকও বটে। এই যেমন এতদিনের অপরিচিত অথচ প্রিয়জনের সাথে কত সহজে মিলে গিয়েছে তারা। জিশান, জাওয়াদ আর রিত্রা, সফিয়া সকলের সাথে আনন্দ উদযাপনে মেতে উঠেছে তারা। হয়তো ছোট থেকে তাদেরকে এভাবে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। এরিসে শ্বেতাকে ঘিরে রয়েছে পরিবারের সকলে। আনন্দ মিলন মেলা ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে বাড়ির সর্বত্র। তবে রেজওয়ানা খানের মৃত্যুর খবর শুনে এরিস ও শ্বেতা ভীষণ মর্মাহত হলো, কারণ তাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। কিন্তু কিছু যে করার নেই, মৃত্যু যে এক আমোঘ সত্য। সকলের একে অপরের সাথে আবেগঘন কুশল বিনিময় শেষে এবার উপস্থিত সবাই এরিস ও শ্বেতার কাছে তাদের হঠাৎ এভাবে হারিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইল। শ্বেতা এক পলক এরিসের দিকে তাকাতে এসে চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলো। এরিসের হাতে হাত রেখে শ্বেতা একটি প্রলম্বিত নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, 4 বছর আগে সেদিন রাতে এরিসের ফোনে একটা গুরুত্বপূর্ণ ফোন কল আসে। ইতালিতে এরিসের দীর্ঘদিনের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার শত্রুরা প্যালেস সহ তার কোম্পানি আন্ডারগ্রাউন্ডগুলো দখল করতে শুরু করে। এমনকি বাংলাদেশে তার অবস্থান নিশ্চিত করে সেখানেও হামলা চালানোর পরিকল্পনা শুরু করে। তাই সব কিছুকে বাঁচাতে এরিসের সেখানে যাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। শুরুতে কাউকে কিছু না বলে এরিস নিজেই একা যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরবর্তীতে আমি বিষয়টা সম্পর্কে জেনে ফেলাই। তার সাথে যাওয়ার জন্য জেদ ধরি আমি, কিন্তু সে তো কোনোভাবেই আমায় নিতে চায়নি। তারপর আমি প্রচণ্ড সিন ক্রিয়েট শুরু করি আর নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিই। তাকে এক কথা বলে দিয়েছিলাম, আমি বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে মরবো। আমার অনেক প্রচেষ্টার পর এরিস অবশেষে রাজি হয়। আমরা দুজন সেই রাতেই প্রাইভেট জেটে ইতালি চলে যাই। যাওয়ার আগে এরিস শেষবারের মতো ফারহানকে একটা মেসেজ দিয়ে যায়। ইতালি পৌঁছানোর পর এরিস সেখানে তার সমস্ত ক্ষমতা একত্রিত করে শত্রুদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। বেশ অনেকগুলো মিশনে লিড দেয় সে। আমি প্রেগনেন্ট থাকায় সরাসরি তার সাথে মিশনে অ্যাটেন্ড নিতে পারিনি, শুধু তার দেওয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করে তাকে সাহায্য করতে শুরু করি। কিন্তু শেষ মিশনটাতে আমি তার আদেশ অমান্য করে সরাসরি তার সাথে অংশগ্রহণ করি। সেখানে আমাদের বিজয় নিশ্চিত হলেও বেশ আঘাতপ্রাপ্ত হয়ে যায় আমরা দুজন। মাফিয়ার সাম্রাজ্য সুরক্ষিত রেখে আমরা কানাডায় ট্রিটমেন্টের জন্য চলে যাই। সেখানেই বাকি মাসগুলো অতিবাহিত করে আমি যমজ সন্তানের জন্ম দিই। আমার থেকে এরিসের অবস্থা বেশি খারাপ ছিল, তাই তার সুস্থ হতে আরও বছরখানেক সময় লাগে। আমি সব সময় মাফিয়া সাম্রাজ্য থেকে দূরে গিয়ে একটা শান্তিপূর্ণ আর নিরিবিলি জীবন চেয়েছিলাম।
যার জন্য এরিস আমায় নিয়ে অবিরাম সুখ আর শান্তির দেশ সুইজারল্যান্ডে চলে যায়। সেখানেই বাকি 3টা বছর আমরা অতিবাহিত করি, কিন্তু তোমাদের কাউকেই ছাড়া আমরা থাকতে পারিনি, তাই তো আবার ছুটি এসেছি। অনুপমা শেহরিন চোখ মুছে বলে উঠলেন, একটাবার তো আমাদের সাথে যোগাযোগ করে সবটা জানাতে পারতে, তাহলে তো এতদিন এতটা কষ্ট করে থাকতে হতো না আমাদের। শ্বেতা নিজের শাশুড়িকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলে উঠল, আমরা দুঃখিত মা, কিন্তু এবার থেকে কাউকে ছেড়ে আমরা আর কোথাও যাব না। অনুপমা শেহরিন এরিস ও শ্বেতার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, যে জগৎ থেকে একবার বেরিয়ে এসেছো সেই জগৎ আর কখনো ফিরবে যাবে না। এরিস নিজের মায়ের হাতে হাতে রেখে দৃপ্ত কণ্ঠে বলল, অবশ্যই মাম্মা। এরিস ও শ্বেতার আবারও বাংলাদেশ ফিরে আসার উপলক্ষে খান ম্যানশনে একটা বড়সড় পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে পরিবারের সকল এবং আত্মীয় স্বজনরা উপস্থিত রয়েছে। এটা মূলত একটা ঘরোয়া পার্টি, যেখানে নিজেরা আনন্দ উদযাপন করবে। মিসেস সামিরা ও লতিফ আবরার শেখও আজ সেখানে উপস্থিত হয়েছে। তারা তাদের মেয়ের মতো করে শ্বেতাকে এখনও মনে জায়গা দিয়ে রেখেছেন। সেই সাথে তারা দুজন এরিসের সাথে শ্বেতার মাহিরা শেরিস শেখ নামে নিজেদের দ্বিতীয় বিয়েটা আনুষ্ঠানিকভাবে বাতিল করে দিয়ে কেবল প্রথম বিয়েটা আইনসম্মতভাবে টিকিয়ে রেখেছে। শ্বেতা মান্তাসা ও ইথানকে ড্রেস পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। তাদেরকে এই মুহূর্তে চার্মিং প্রিন্স ও প্রিন্সেসের মতো লাগছে। শ্বেতা নিজেও সাজগোজ করে ডার্ক ব্লু কালারের একটা গর্জিয়াস গাউন পরেছে। তাকে দেখতে কোনো ক্যাসেলের কুইনের মতো লাগছে। শ্বেতা নিজের 2 ছেলে মেয়েকে তৃপ্তি ভরে দেখে বুকে আগলে নিয়ে মিষ্টি কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আমার প্রিন্স আর প্রিন্সেসকে ভীষণ প্রিটি লাগছে। ইথান ও মান্তাসা তাদের মাম্মার 2 গালে চুমুকে মিষ্টি কণ্ঠে বলল, তোমাকেও ভীষণ ত্রুটি লাগছে মাম্মা, একদম ডিজাইনে কুইন এলসার মতো। শ্বেতা মিষ্টি হেসে দুজনের গাল টেনে দিল। তৎক্ষণাৎ রুমে আগমন ঘটল এরিসের। তার পরনে ডার্ক ব্লু কালারের একটা প্রিন্স কোট আর জিন্স। তাকে দেখেই 2 ছেলে মেয়ে পাপা পাপা বলে দৌড়ে ছুটে গেল। এরিস 2 হাতে সযত্নে নিজের 2 ছেলে মেয়েকে কোলে তুলে নিল। তারপর দুজনের চেহারার অনেকগুলো চুমু খেল। তারাও তাদের পাপাকে ফিরতে চুমু দিতে ভুলল না। মান্তাসা আদরে কণ্ঠে জিজ্ঞেস করল, আমাদের কেমন লাগছে পাপা? এরিস গম্ভীর অথচ কোমল কণ্ঠে বলল, তোমাদের সবসময় ভীষণ প্রিটি লাগে আমার কিউট প্রিন্স আর প্রিন্সেস। ইথান তবুও জেদ করে বলল, না তবুও বলো আজকে কেমন লাগছে পাপা। এরিস দুজনকে এক পলক গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে মুগ্ধ কণ্ঠে বলল, আজকে সুপার কিউট লাগছে তোমাদের দুজনকে। মান্তাসা ও ইথান খুশিতে হাততালি দিয়ে উঠল। তখনই রুমের বাইরে জিসানরা সকলে এসে উপস্থিত। তাদের দেখে দ্রুত এরিসের কোল থেকে নেমে তাদের কাছে চলে গেল ইথান ও মান্তাসা। এরিস সকলকে আদর করে দিতে তারা ছুটল নিচে। এরিস এরপর ধীর পায়ে এগিয়ে গেল শ্বেতার নিকট। শ্বেতা এতক্ষণ যাওয়া ড্রেসিং টেবিলের টুলের উপর বসে নিজের স্বামী সন্তানদের প্রাণ ভরে দেখছিল। হঠাৎ এরিসকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে কিছুটা ধাতস্থ হয়ে বসলো। কিছুটা লজ্জিত অবনত হয়ে সে ব্লাশ করতে লাগলো। মনে মনে চাইছে এরিস আজ তার কিছু বলার আগেই তার প্রশংসা করুক। তবে এরিস শ্বেতার কাছাকাছি এসে তাকে এক ঝটকা নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ক্রমশ সেই চুম্বন হালকা থেকে প্রগাঢ় হতে লাগলো। ধীরে ধীরে সেটা কামড়ে রূপান্তরিত হলো। শ্বেতা এরিসের এমন আচরণে রীতিমতো হতবাক হয়ে গেল। অস্ফুট আওয়াজ করে হাত দিয়ে তাকে ঠেলতে থাকলেও এরিস তাকে ছাড়ল না। অনেকক্ষণ পর এরিস শ্বেতাকে ছেড়ে দেওয়ার পর সে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর এরিসের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রুষ্ট কণ্ঠে প্রশ্ন ছুড়ল, হোয়াটস রং উইথ ইউ এরিস? তুমি হঠাৎ করে এমন কেন করলে? এরিস শ্বেতা কোমর শক্তভাবে নিজের সাথে চেপে ধরে তার এক হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলল, সন্ধ্যার সময় একটা অপরিচিত ছেলে তোমার হাত ধরেছিল কেন? ওরা তো বড় সাহস হয় কি করে? শ্বেতা প্রথমে হতভম্ব হয়ে গেল। পরক্ষণে তার মনে পড়ে গেল সন্ধ্যার দিকে মেনশন সাজানোর জন্য একটা অপরিচিত যুবক ভুলবশত অন্য একটা মেয়ের জায়গায় সে তার হাত ধরে ফেলেছিল। এজন্য পরবর্তীতে অনেকবার সরিও বলেছে সে। শ্বেতা প্রথমে রেগে গেলেও পরক্ষণে তাকে ক্ষমা করে দেয়। কিন্তু এই ছোট্ট একটি বিষয় যে এরিসের চোখের আড়াল হয়নি এটা ভেবেই সে হয়রান হয়ে যায়। অবশ্য এরিসের চোখ সারাক্ষণ তার দিকেই পড়ে থাকে। এমনটা হওয়াও অস্বাভাবিক নয়। সে আমতা আমতা করে বলল, এখানে আমার কি দোষ বলো? তাছাড়া ওই ছেলেটা ভুল করে আমার হাত ধরে ফেলেছিল আর পরবর্তীতে ক্ষমাও তো চেয়েছিল। এরিস কঠিন কণ্ঠে বলল, তুমি তাকে ক্ষমা করে দিলেও আমি কিন্তু ক্ষমা করতে পারিনি, যার ফলে চিরতরে নিজের ওই হাত হারিয়েছে ছেলেটা।
শ্বেতা হতভম্ব দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে বলল। এরিস মুহূর্তে একটা শয়তানি হাসি দিল। তারপর সে তার গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে হাসকি কণ্ঠে বলতে লাগলো, তোমার প্রতি পসেসিভনেস আর আসক্তি আমার জীবনে কাটবে না এরিকশন। এর জন্য আজীবন আমি তোমার ডেভিল লাভার হয়েই থাকবো। বলে শ্বেতার হাতটা ছেড়ে দিল এরিস। হাতে ব্যথা পাওয়া চোখে পানি চলে এলো শ্বেতার। ভীষণ অভিমান হলো তার। তবে এখন যদি সে বলতে যায় যে ছেলেটার সাথে এমন করা ঠিক হয়নি, তাহলে এরিসের সীমাহীন পাগলামি দেখতে হবে তাকে। অন্যদের চোখে এটা সামান্য অপরাধ হলেও এরিসের চোখে এটা মস্ত বড় অপরাধ। শ্বেতাকে হঠাৎ এভাবে চুপ করে যেতে দেখে এরিস বুঝতে পারল তার অ্যাডিকশন তার প্রতি অভিমান করেছে। এ কয়েকটা বছরে তাদের মাঝে হাজারো মান অভিমান হয়েছে, আর এরিস প্রতিবার তার অভিমান ভাঙিয়ে এবার তার ব্যতিক্রম হলো না। এক ঝটকায় সে তাকে কাঁধের উপর তুলে নিল এরিস। সে তা কোনো প্রকার বাধা দিল না, কারণ সে জানে এই মুহূর্তে বাধা দিলেও কোনো লাভ হবে না। পার্টি ছেড়ে শহরতলি থেকে বহু দূরে একটা সি বিচে চলে এসেছে এরিস ও শ্বেতা। এটা হলো সেই সি বিচ যেখানে ভার্সিটি লাইফে একবার শ্বেতাকে ঈশাদের বাড়ির থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল এরিস। আজ আবারও দুই কপোতি পূর্ণতা সহকারে সেখানে এসে উপস্থিত হলো। এটা তাদের জীবনের প্রথম দিককার স্মৃতি হওয়ার সম্পূর্ণ সি বিচটা কিনে নিয়েছে এরিস। আজ পরিষ্কার আকাশ জুড়ে প্রকাণ্ড একটা শুভ্র চাঁদ বিদ্যমান, যার রূপালী আলো দুটি ছড়াচ্ছে সমস্ত ধরনী জুড়ে। তার আশেপাশে অজস্র নক্ষত্রমণ্ডলী বিরাজমান। এই অনিদ্য সুন্দর রাত্রিতে জ্যোৎস্না বিলাস করছে দৃঢ় বন্ধনে আবদ্ধ এক জোড়া যুবক যুবতী। সমুদ্রের কিনারা অজস্র আলোকসজ্জা, অসংখ্য ফেরি লাইট ও রং বেরঙের প্রজ্বলিত মোমবাতি ও রং বেরঙের বিভিন্ন ফুল ও বেলুন সহকারে সাজানো হয়েছে। তারই মাঝখানে একটা টেবিলে চকলেট ফ্লেভারের সুন্দর একটা কেক রাখা, তার আশেপাশে লাল গোলাপের পাপড়ি দিয়ে আচ্ছন্ন। সেই সাথে পাশে সুন্দর একটা দোলনা সাজানো অবস্থায় রয়েছে, যার ফলে সম্পূর্ণ পরিবেশটা এক রোমান্টিক আবহে পরিপূর্ণ হয়ে রয়েছে। আজকে এরিস ও শ্বেতার পঞ্চম বিবাহবার্ষিকী, তাই আজ এই দিনটাকে সকলের থেকে দূরে থেকে নিজেদের মতো উদযাপন করতে চেয়েছে এরিস। তাই তো শ্বেতাকে নিয়ে তার সারপ্রাইজ দেয়া। হঠাৎ করে শব্দ তুলে কালো আকাশ জুড়ে লক্ষাধিক ফায়ারওয়ার্কস সম্মিলিত হয়ে কয়েকটা বাক্যের লেখা ভেসে উঠল। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিসেস এরিকসন, ইউ আর বেলাভেড হাজব্যান্ড এরিস। মুহূর্তে শত সহস্র আতশবাজি ফুটে উঠল জ্যোৎস্নায় শোভিত ধূসর আকাশ জুড়ে। সমস্তটাই অভিভূত হয়ে দেখল শ্বেতা। মুহূর্তের ব্যবধানে এরিসের প্রতি তার অভিমান গলে পানি হয়ে গেল। সেই সাথে তার ঠিক করে রাখা 3 দিন এরিসের সাথে কথা না বলার প্রতিজ্ঞায় ইস্তফা দিল সে। আনন্দের অতিশয্য এবং মূর্ধতায় শ্বেতার চোখে রীতিমতো পানি চলে এলো। চোখের পলকে এরিসকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল সে। আজ কোনো দুঃখের কান্না নয়, বরং প্রবল সুখের কান্না। এরিস পরম উষ্ণ আলিঙ্গনে তার অ্যাডিকশানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। পারছে না শুধু তাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে, পরক্ষণে তাকে নিজের সামনে নিয়ে এসে নির্নিমেষ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি থেকে ঝরে পড়ছে সীমাহীন মুগ্ধতা ও প্রবল মাদকতাময় আসক্তি। শ্বেতা তখনও নাক টেনে টেনে হিচকি তুলে কেঁদে যাচ্ছে। এরিস আলতো হাতে শ্বেতার চোখের পানি মুছিয়ে দিয়ে তার যে হাত মুচড়ে ধরেছিল, যেখানে আলতো হাত বুলিয়ে পরপর অনেকগুলো চুমে খেলো, সে তার ঠোঁটে আলতোভাবে পরপর কয়েকটি চুমু খেয়ে তারপর গভীর হাসকি কণ্ঠে বলল, আজকের দিনে তোমার চোখে আমি কোনো পানি দেখতে চাই না এডিকশন। আজ এই মুহূর্ত থেকে সারাটা জীবন তুমি শুধু হাসবে, আমার জন্য হাসবে। সেটা অনেক কষ্টে নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলল, আমি সৃষ্টিকর্তার কাছে সব সময় একটা জিনিস প্রার্থনা করি এরিস। কি সেটা জানো? এরিস জিজ্ঞাসা দৃষ্টিতে শ্বেতার দিকে তাকালো। শ্বেতা গভীর আবেগী কণ্ঠে বলল, তিনি যেন তোমার আগে আমাকে পৃথিবী থেকে নিয়ে নেয়। মুহূর্তে এরিস চোয়াল জোড়া শক্ত হয়ে গেল। সে তার 2 গাল শক্ত হাতে চেপে ধরে সে তীব্র কঠোর কণ্ঠে বলল, আমার সামনে কখনো নিজের মৃত্যুর কথা বললে জীবন তো পুঁতে ফেলবো বলে দিচ্ছে। আমি বেঁচে থাকতে নিজের মৃত্যুর কথা মুখে আনবে না, কারণ পৃথিবীতে যেদিন তোমার নিঃশ্বাস ফুরিয়ে আসবে সেদিন আমারও এই পৃথিবীতে থাকার কারণ ফুরিয়ে যাবে। মৃত্যু যদি হয় তাহলে দুজন একসাথে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেব। শ্বেতার সরল প্রশ্ন। আর আমাদের সন্তানেরা? কয়েক মুহূর্তের জন্য থমকালো এরিস। তার কঠিন চেহারায় হঠাৎ স্পষ্ট আবেগ ফুটে উঠল, যেন শ্বেতা বাদে আর ওই একটি জায়গায় আটকে গিয়েছে সে। শ্বেতার গাল থেকে হাত সরিয়ে সে নরম কণ্ঠে বলল, জানো এডিকশন, আমি পাপী হলে সৃষ্টিকর্তা আমার উপর কখনো প্রবল প্রতিশোধ নেননি। হয়তো বারবার ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমাকে আমার পাপের শাস্তিগুলো দিয়ে দিয়েছেন, কিন্তু আজ সেই পাপের জগতের কাছ থেকে শত সহস্র পথ দূরে। তাই আশা করি
তিনি আর আমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেবেন না। কথাগুলো বলে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে শ্বেতাকে এক ঝটকায় কোলে তুলে নিল এরিস। তারপর তাকে নিয়ে এগিয়ে গেল টেবিলে রাখা কেকের দিকে। ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে দুজন দুজনের হাতে হাত রেখে কেক কাটলো। কিছুটা কেক খাওয়ার পরে দুজন দুজনের মুখময় মাখাতে লাগলো। মুহূর্তে হাসাহাসি করে দৌড়াদৌড়িতে মেতে উঠল এই যুগল। সবসময় গম্ভীর ও কঠিন চেহারায় থাকা এরিস আজ যেন সম্পূর্ণ মুক্ত মনা হয়ে গিয়েছে। এই যেমন এখন হাসি উচ্ছ্বাসে ফেটে পড়ে সে তার পেছন পেছন ছুটেছে। সে ছুটতে ছুটতে একটা সময় সমুদ্রের কিছুটা কাছাকাছি হাঁটু সমান পানিতে নেমে গেল দুজন। এরিস সে তাকে ধরে ফেলে নিজের মুখোমুখি দাঁড় করালো। পরিষ্কার ও জ্যোৎস্নায় আচ্ছন্ন আকাশ জুড়ে ততক্ষণে কালো মেঘেরা এসে জমাট বেঁধেছে। কিছু মুহূর্ত পুরে আকাশ বাতাস কাঁপিয়ে অঝোর ধারায় ঝুমঝুমে বৃষ্টি নামলো। দুজনকে সিক্ত করতে লাগলো বৃষ্টির অজস্র ধারা। সেই মুহূর্তে দুজন দুজনের দিকে গভীর ও নেশালো দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তাদের হৃদস্পন্দন ও নিঃশ্বাস তীব্রতর হয়ে উঠল। একসময় এরিসও সে তার ঠোঁটে গভীর এক চুম্বন বসালো। সেটাও তালে তাল মেলাতে লাগলো। অতি কোমল ভালোবাসা মিশ্রিত নেশালো ও আবেশিত এক চুম্বন সেটা। দীর্ঘ চুম্বন শেষে দুজন দুজনের কপালে কপাল রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। একটা সময় এরিস গভীর আবেগে সহকারে ডিপ হাস্কি ভয়েসে বলে উঠল, I love you so much, Erickson. I won't be able to let you go. সেটাও একই কণ্ঠে বলল, Love you so much, Irish. I want to take my last breath, resting my head on your lap. এরপর দুজন দুজনের হাতে হাত রেখে মুখে কিছু না বলেও গভীর প্রতিজ্ঞায় আবদ্ধ হলো। মৃত্যুর আগ পর্যন্ত সুখে দুঃখে আনন্দ বেদনায় বিপদে আপদে দুজন দুজনের চির সঙ্গী হয়ে থাকবে তারা। কখনো কাউকে ছেড়ে যাবে না। আজীবন দুজন মিলে বুনবে ভালোবাসার সাত কাহন। তখনই যেন দূর থেকে ভেসে এলো সমিষ্ট সুরেলা কণ্ঠের গানের কতগুলো লাইন। তুমি ছুঁয়ে দিলে হৃদয় বাজে এক স্নিগ্ধ সুরে, ভালোবাসার সাত কাহন শুরু হলে দূর থেকে পুড়ে। চোখে চোখে অজস্র কথা মুখে ফুটে বলা যায় না। তোমার ছোঁয়াপেতে এমন করে জগন্নাথ ছলা কলা। তুমি হাসলে ফুল ফোটে হাজারো, মনটা হয়ে যায় নরম। তুমি নিয়ে গাই আমি জীবনের প্রতিটা ধরম। শ্বেতা এরিসের উপস্থিতি দেখে হঠাৎ মুগ্ধ হয়ে বিমোহিত গলায় প্রশ্ন করল, আমায় ছাড়া একটা মুহূর্তও থাকা কি আপনার পক্ষে সম্ভব নয়? এরিস তখন গভীর আবেগ জড়ানো হাসকি কণ্ঠে বলতো, তুমি যে আমার আসক্তি, আর আসক্তিকে কেউ কোনোদিন ছাড়তে পারে? তুমি আমার নিঃশ্বাস হয়ে গেছো, যাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। ইহান দুষ্টমি হেসে এক ব্রু উঁচিয়ে বলল, আচ্ছা, বাসায় গিয়ে যা ইচ্ছা করতে পারবো? শুভ্রা ইহানের মতিগতি বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে তড়িঘড়ি করে সেখান থেকে ছুটে পালাতে চাইল। যেতে যেতে বিড়বিড় করে বলল, অসভ্য একটা। ইহানও বিড়বিড় করে বলল, শুধুমাত্র তোমার জন্য অসভ্য।